আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান, প্রেসিডেন্ট। পেশেজকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন, ক্রেমলিন। প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান, প্রেসিডেন্ট। ৮০টি যুদ্ধবিমান থেকে ২৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘোষণা, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে প্রতিবেশী কোনো দেশ থেকে যদি তাদের ওপর হামলা চালানো না হয় তবে ইরান নিজ থেকে কোনো প্রতিবেশী রাষ্ট্রে আক্রমণ চালাবে না। এবং এই ঘোষণাটি বর্তমান বৈশ্বিক কূটনীতিতে একটি বিশাল বার্তা বহন করছে, কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যে এক ধরনের চাপা উত্তেজনা এবং কৌশলগত অবিশ্বাসের পরিবেশ বিরাজ করছিল, এই বক্তব্যের মাধ্যমে তা প্রশমিত করার একটি স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থান কতটা জরুরি, এবং ইরানের নতুন প্রশাসন মূলত দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাকা সচল করতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের দিকেই বেশি মনোনিবেশ করছে, যার ফলে সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক সংলাপ এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন তাদের কাছে এখন প্রধান অগ্রাধিকার পাচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই অবস্থান থেকে এটি পরিষ্কার যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি দায়িত্বশীল এবং শান্তিকামী রাষ্ট্রের ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন, যা ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি এবং অবরোধ শিথিল করার ক্ষেত্রে একটি বড় নিয়ামক হিসেবে কাজ করতে পারে। আর এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণমূলক মন্তব্য আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় যে সীমান্ত সুরক্ষিত রাখা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটি পারস্পরিক আস্থার সম্পর্ক থাকাটা যে কোনো দেশের জন্যই অপরিহার্য, এবং ইরান ঠিক সেই আস্থার জায়গাটিকেই পুনর্নির্মাণ করতে চাইছে, যাতে করে এই অঞ্চলের অন্যান্য দেশগুলো, বিশেষ করে উপসাগরীয় রাষ্ট্রগুলো একটি নিরাপদ এবং স্থিতিশীল বাণিজ্য বলয় তৈরি করতে পারে, যেখানে অস্ত্রের ঝনঝনানির পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলোই মুখ্য হয়ে উঠবে, এবং একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য একটি নতুন অর্থনৈতিক যুগে প্রবেশ করতে সক্ষম হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে নিয়মিত এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবেন, যা মূলত আন্তর্জাতিক কূটনীতিতে এবং বিশেষ করে ইউরেশিয়া অঞ্চলের কৌশলগত সমীকরণে একটি অত্যন্ত শক্তিশালী জোটের ধারাবাহিকতাকে নির্দেশ করে। রাশিয়া এবং ইরানের মধ্যে এই যে বহুমাত্রিক সম্পর্ক, এটি কেবল রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অর্থনীতি, প্রযুক্তি, শক্তি খাত এবং আন্তর্জাতিক বাণিজ্য করিডোর নির্মাণের মতো সুদূরপ্রসারী বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা আইএনএসটিসি প্রজেক্টের কথা যদি আমরা ধরি, তবে এই দুটি দেশের পারস্পরিক বোঝাপড়া বিশ্ব বাণিজ্যের গতিপথ অনেকটাই বদলে দিতে পারে। ক্রেমলিনের এই ঘোষণার মাধ্যমে এটি অত্যন্ত পরিষ্কার যে বিশ্ব যখন একটি বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তখন ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো জোটগুলোতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে মস্কো এবং তেহরান একে অপরের অপরিহার্য অংশীদার হিসেবেই কাজ করে যাবে, যেখানে পশ্চিমা অর্থনৈতিক অবরোধগুলোকে পাশ কাটিয়ে নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনা করার যে মেকানিজম তারা তৈরি করছে, তা ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় ধরনের পরিবর্তন হিসেবেই বিবেচিত হচ্ছে। পুতিন এবং পেজেশকিয়ানের এই ধারাবাহিক আলোচনার ফলে দুই দেশের মধ্যে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং অত্যাধুনিক প্রযুক্তির আদান-প্রদান আরও ত্বরান্বিত হবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা পূর্বাভাস দিচ্ছেন, যা উভয় দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তাদের কূটনৈতিক দর কষাকষির ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে। আর আপনারা যদি এই ধরনের জিওপলিটিক্যাল এবং অর্থনৈতিক খবরের আরও গভীরে যেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মিস না হয়।
আধুনিক বিশ্ব ব্যবস্থায় কোনো দেশই একা চলতে পারে না এবং রাশিয়া ইরানের এই শক্তিশালী বোঝাপড়া এটাই প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা জরুরি, যেখানে ক্রেমলিন অত্যন্ত সুকৌশলে তাদের এশীয় নীতি বা এশিয়া পাইভাট স্ট্র্যাটেজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পেজেশকিয়ানের নেতৃত্বাধীন প্রশাসনের সাথে এই ধারাবাহিক যোগাযোগ আগামী দিনগুলোতে নতুন কোনো আন্তর্জাতিক চুক্তির জন্ম দেয় কিনা সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছেন সারা বিশ্বের রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আমাদের পরবর্তী আলোচনাটিও ইরানের প্রেসিডেন্টের সেই তাৎপর্যপূর্ণ ঘোষণাকে কেন্দ্র করে, যেখানে তিনি জোর দিয়ে বলেছেন যে প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান, এবং এই বক্তব্যের আঞ্চলিক প্রভাব ও এর পেছনের সুগভীর অর্থনৈতিক কারণগুলো বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি, কারণ এই একটিমাত্র বাক্য পুরো গালফ বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য একটি বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন গত কয়েক বছরে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে, তারই ধারাবাহিকতায় ইরানের এই নতুন ঘোষণাটি আঞ্চলিক শান্তির ক্ষেত্রে একটি বড় মাইল ফলক হিসাবে কাজ করবে। কারণ সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান থেকে শুরু করে এই অঞ্চলের প্রতিটি দেশই এখন তাদের নিজস্ব অর্থনৈতিক ভিশন, যেমন ভিশন 2030 বাস্তবায়নের দিকে এগোচ্ছে, যার জন্য সবার আগে প্রয়োজন একটি সংঘাতমুক্ত এবং নিরাপদ পরিবেশ। ইরান খুব ভালো করেই অনুধাবন করতে পেরেছে যে সামরিক খাতে মাত্রাতিরিক্ত ব্যয় এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ক্রমাগত স্নায়ুযুদ্ধের ফলে বৈদেশিক বাণিজ্য চরমভাবে বাধাগ্রস্ত হয়, এবং একটি আধুনিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আঞ্চলিক কানেক্টিভিটি বা আন্তদেশীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই তারা এখন হার্ড পাওয়ার বা সামরিক শক্তির প্রদর্শনের বদলে সফট পাওয়ার বা অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তির ওপর বেশি নির্ভর করতে চাইছে। এই অঞ্চলের সাধারণ মানুষের দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে সীমান্ত সুরক্ষিত থাকলে এবং দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে আন্তঃসীমান্ত বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক আদান-প্রদান ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা সরাসরি ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা করে। তাই পেজেশকিয়ানের এই নীতিগত সিদ্ধান্তটি কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ইকোনমিক মাস্টার প্ল্যানেরই অংশ। ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা যদি আমাদের তথ্যবহুল বিশ্লেষণ উপভোগ করে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও নির্ভুল এবং বিস্তারিত সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে দারুণভাবে উৎসাহিত করে। আর এই আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে নতুন অর্থনৈতিক বলয় তৈরি হতে যাচ্ছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই এবং সমৃদ্ধশালী পরিবেশ নিশ্চিত করবে বলেই আমরা আশা করতে পারি। এরপর আমরা যে খবরটি নিয়ে কথা বলবো সেটি সামরিক প্রযুক্তি এবং কৌশলগত প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে জানানো হয়েছে যে ইসরায়েল তাদের ৮০টি অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে প্রায় ২৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে একটি বিশাল সামরিক মহড়া বা অপারেশন সম্পন্ন করেছে, যা মূলত আধুনিক আকাশ প্রতিরক্ষায় তাদের সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষেরই একটি বিশাল প্রদর্শনী। এত বড় পরিসরে একটি এরিয়াল অপারেশন পরিচালনা করা কোনো সাধারণ বিষয় নয়, কারণ এর সাথে জড়িয়ে থাকে অত্যন্ত জটিল সব লজিস্টিক্স, রাডার সিস্টেমের নিখুঁত সমন্বয়, এঅ্যাক্স বা এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, এবং প্রতিটি যুদ্ধবিমানের পাইলট ও গ্রাউন্ড কন্ট্রোলের মধ্যে সেকেন্ডের ভগ্নাংশের নির্ভুল টাইমিং, যা প্রমাণ করে যে একটি দেশের সামরিক বাহিনী তাদের আকাশসীমা সুরক্ষায় কতটা প্রস্তুত। এই ধরনের লার্জ স্কেল মিলিটারি ম্যানিউভার বা মহড়াগুলো আন্তর্জাতিক অঙ্গনে মূলত কৌশলগত সংকেত বা স্ট্র্যাটেজিক সিগন্যালিং হিসেবে কাজ করে, যার মাধ্যমে একটি রাষ্ট্র তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা প্রদর্শন করে থাকে, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখার ক্ষেত্রে একটি বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। কারণ বর্তমান যুগে সামরিক শক্তি শুধু আক্রমণের জন্য নয়, বরং মূলত ডেটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা হিসেবেই বেশি ব্যবহৃত হয়। আপনারা যারা সামরিক প্রযুক্তি বা ডিফেন্স সিস্টেম নিয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ৮০টি যুদ্ধবিমানকে একই সঙ্গে আকাশে সমন্বয় করা এবং প্রিসিশন গাইডেড বা দিক নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার এই প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে একটি দেশকে দশকের পর দশক ধরে গবেষণা এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়, যা দেশের অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব ফেলে।
এই ধরনের উন্নত সামরিক তৎপরতা কেবল সংশ্লিষ্ট দেশের জন্যই নয়, বরং সারা বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের জন্যই গবেষণার একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। কারণ এর মাধ্যমে ভবিষ্যতের যুদ্ধবিমান প্রযুক্তি এবং ডিফেন্স গ্রিডগুলো কিভাবে কাজ করবে তার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। আর তাই আধুনিক সমরাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই ক্রমাগত পরিবর্তনশীল ল্যান্ডস্কেপটি বৈশ্বিক ভূরাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই সবসময় প্রাসঙ্গিক থাকবে। আজকের সর্বশেষ এবং অত্যন্ত উদ্বেগজনক খবরটি হল হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা, যা আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক অর্থনীতি এবং মেরিটাইম সিকিউরিটি বা সমুদ্র নিরাপত্তার জন্য একটি বিশাল ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনাদের নিশ্চয়ই জানা আছে যে বিশ্বের মোট ব্যবহৃত অপরিশোধিত জ্বালানি তেলের একটি বিশাল অংশ প্রতিদিন এই অত্যন্ত সরু কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যখনই এই ধরনের কোনো বাণিজ্যিক জাহাজে বা অয়েল ট্যাঙ্কারে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোনের সাহায্যে হামলার ঘটনা ঘটে, তার তাৎক্ষণিক প্রভাব গিয়ে পড়ে আন্তর্জাতিক তেলের বাজারে, যার ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি হু হু করে বেড়ে যায় এবং এর সরাসরি ইম্প্যাক্ট পড়ে বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের পকেটে। কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, আর পরিবহন খরচ বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে গিয়ে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন দেখা দেয়। এই ধরনের ঘটনাগুলোর কারণে সামুদ্রিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম বা বিমার খরচ বহুগুণ বাড়িয়ে দেয়, যার ফলে শিপিং কোম্পানিগুলোকে বাধ্য হয়ে বিকল্প এবং অনেক দীর্ঘ সমুদ্রপথ ব্যবহার করতে হয়, যা সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় একটি বড় ধরনের স্থবিরতা তৈরি করে, যা কোনোভাবেই বৈশ্বিক অর্থনীতির জন্য শুভকর নয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মেরিটাইম টাস্ক ফোর্স এবং নৌবাহিনীগুলোকে বাণিজ্যিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যেতে হচ্ছে এবং আধুনিক ড্রোনের মতো সস্তা অথচ কার্যকরী প্রযুক্তি কিভাবে বিশাল বিশাল বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হয়ে উঠতে পারে তা বর্তমান বিশ্বের প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশ্লেষকদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বিশ্বের এক প্রান্তের কোনো একটি আঞ্চলিক অস্থিতিশীলতা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা কিভাবে গ্লোবালাইজড বা বিশ্বায়িত অর্থনীতিকে আমাদের সবার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। তাই সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে দাঁড়িয়েছে।